আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে দেশীয় পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রিপোর্ট ফাহাদ মোহাম্মদের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার দেশ। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। সচিব আরও জানান, ভোট গণনার সময় পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা তা জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বিএনপি ধর্মের বিভেদ নয়, সবাইকে রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখতে চায়। জনগণের রায়কে ভয় পেয়ে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল মানুষের উপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন তারা। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির নেতারা এমন মন্তব্য করেন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে বয়কট করবে। এছাড়া অতীতে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও বিএনপি তাদেরকে নাগরিক হিসেবে দেখতে চায়। রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। আমরা এই মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলনের সমালোচনা করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। নতুন নতুন কাপড় চোপড়। এদিকে পাহাড়ে চলমান অস্থিরতা অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের
কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থকদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আগামী নির্বাচন নিরপেক্ষ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন রিজভী। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ভারত ও ফ্যাসিস্টদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে জানিয়ে তাদের অপতৎপরতা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও তিনি জানান। আটকে পড়া পর্যটকদেরকে বেশিরভাগকেই ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে 653 কোটি 36 লাখ টাকা। জব্দের সপক্ষে আদালতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী এবং সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন করা, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিং এর অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে রাজধানী গুলশান থেকে মামুনুর রশিদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যায়, ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে রোববার তাকে গ্রেফতার করা হয়। গত বছরের 4 নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা তিনি জানান। গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ র্যাব মহাপরিচালকের। দেশের মন্দিরগুলোতে র্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকধারীরাও দায়িত্ব পালন করছে বলে তিনি জানান। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাব সতর্ক রয়েছে। আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। ভারতের সরকারি বেসরকারি দফতর, বিশ্ববিদ্যালয়, পুলিশ সহ হাজারো সংস্থার ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক হামলার প্রতিবাদে পাল্টা আক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছে হ্যাকাররা। ভারতের একাধিক ওয়েবসাইটে আক্রমণ চালিয়ে তা ডাউন করে দেওয়া হয়। এ সময় সেসব ওয়েবসাইট হ্যাকড বাই শেখ হাসিনা নামক ব্যানার ঝুলিয়ে দেয় হ্যাকারের দল। হ্যাকার হওয়া
হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ভারতের হরিয়ানা প্রদেশের বিধানসভার সরকারি ওয়েবসাইট। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও আক্রমণের শিকার হয়েছে। এতে ভারত বাংলাদেশের সাইবার যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারত ও আওয়ামী লীগ মিলে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদ নির্মূলে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ফিরে এলে তার সমস্ত দায় মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলা পরিকল্পিত উল্লেখ করে রাশেদ খান বলেন, নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই এমন ঘটনা পুনরায় ঘটেছে। আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন এজেন্সি মিলে এমন হামলা ঘটিয়ে থাকতে পারে বলে জানান গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক। এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে, তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আমরা বারবার বলেছি, আমাদের কথা শোনা হয়নি। আমি সর্বশেষ বলতে চাই, সামনে নির্বাচন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা, হামনাদ ও গজল সন্ধ্যার আয়োজন করে সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র। সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী ছিলেন মানবতার মুক্তির দূত। তার জীবন ও আদর্শ সবার জন্য অনুকরণীয়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে মহানবীর জীবনাদর্শ বাস্তবায়নের সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। আরও বলেন, মহানবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো আদর্শ মেনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আলোচনা শেষে শিল্পীরা পরিবেশন করেন হামদ, নাদ ও গজল। আধুনিক নগর জীবনের সাথে প্রকৃতির মেলবন্ধন তৈরিতে 3 দিনের সবুজ আবাসন উৎসব শুরু হয়েছে। রাজধানী মোহাম্মদপুরের আদাবরে বাইতুল আমানা হাউজিং সোসাইটির ছায়ানীর প্রাঙ্গণে উৎসবের আয়োজক বিডিডিএল প্রপার্টিজ। উৎসবের অন্যতম আকর্ষণ হরেক রকমের হার্বাল চা ও পিঠা উৎসব। এছাড়াও বিভিন্ন আবাসন প্রকল্পে ফলদ, বনজ ও ওষুধি সহ 50 প্রজাতির বৃক্ষরোপণ করবে বিডিডিএল। প্রকৃতির সবুজ আহ্বানকে ধারণ করে সবুজ আবাসন উৎসব দেশের পরিবেশ প্রতিবেশের উন্নয়নে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আর্থিক প্রতিবেদনে গড়মিল করে যারা কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে। কোম্পানির অনিয়ম ধরতে অডিটদের ভূমিকা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। সামনের ভবিষ্যতে যে বাংলাদেশে যেন এরকম কোনো বাধা বিপত্তি না আসে, সামনে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। 3টি মনোনয়নপত্র বাতিল ছাড়া ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের পরিচালক প্রত্যাশীদের তালিকা। চাঁদপুর, রাজশাহী বিভাগের 1 জন ও জামালপুরের কাউন্সিলরের ত্রুটিযুক্ত মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে, যদিও তাদের আবেদনের সুযোগ থাকছে। জামালপুরের কাউন্সিল রেদওয়ান ফুয়াদ দাবি করেছেন, কোনো গাইডলাইন না থাকায় এই বিপত্তি। প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি। রিপোর্ট বর্ষণ কবিরের। একরকম নিশ্চিত হয়ে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সভাপতি হিসেবে ফেরা। ঢাকা বিভাগে একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তার মতো আরেক সভাপতি প্রার্থী তামিম ইকবাল সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জোর খবর। এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বিএনপিপন্থী প্যানেলের ভেতরের খবর শুধু পরিচালক পদেই লড়তে পারেন তিনি। ঢাকা জেলা থেকে নাজমুল আবেদিন ফাহিমও
প্রায় নিশ্চিত হয়ে গেছেন পরিচালক হিসেবে আবারও বিসিবিতে প্রবেশের। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন জামালপুরের রেদওয়ান ফোয়াদ। মনোনয়নপত্রে প্রস্তাবকের সইয়ের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে মিল না থাকায় আপাতত তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে, তাহলে আর প্রবলেম না। আদালতের দ্বারস্থ হওয়ার আগেই সংকট সমাধান দেখছে নির্বাচন কমিশন। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। যদিও বিসিবির নির্বাচন নিয়ে ঘটনার কমতি নেই, সমঝোতার প্যানেল নিয়ে এখনও চলছে দিন দরবার। 1 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের আগে আরও নাটকীয় কিছু দেখা যেতে পারে এই বিসিবি নির্বাচনকে ঘিরে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।